সন্ধ্যা এখনো বিস্মিত নয়নে চেয়ে আছে দরজায় দাঁড়ানো আকাশের দিকে, যার চোখের সোনালি মণি দুটো স্পষ্ট দেখা যাচ্ছে। এই তো কিছুক্ষণ আগেই তার আর আসমানি নয়নের সাথে কথা বলে আকাশ ওপরে চলে গেল। দেখেই বোঝা যাচ্ছে আকাশ শাওয়ার নিয়ে নিচে নেমেছে। পরনের একটি পাতলা টি শার্ট প্যান্ট, মাথার চুলগুলো ভেজা, তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। সন্ধ্যা ঢোক গিলল, তার মাথা এখনো ভন ভন করে ঘুরছে। এটা যে আকাশ, তার সব হিসাব তো মিলছে। তবে ফোনের ওপাশেরটা কে? তাকে সোনা বউ বলে ডাকলো যে? উত্তেজনায় সন্ধ্যার শরীর কাঁপছে, কানে ফোনটা ধরে রেখেছে। দরজায় দাঁড়ানো আকাশ ভুরু কুঁচকে চেয়ে আছে। মাকে না দেখে জিজ্ঞেস করে, মা কোথায়? সন্ধ্যার কানে বোধহয় গেল না আকাশের বলা কথাটা। তার মস্তিষ্ক অচল অচল লাগছে। সে কাকে বিশ্বাস করবে, ফোনের ওপাশের ব্যক্তিকে নাকি তার সামনে দাঁড়ানো ব্যক্তিকে? কে আকাশ? আর আজ কতগুলো দিন পর সেই ডাকটা শুনতে পেল, যে ডাক শোনার জন্য সন্ধ্যা কতগুলো দিন অপেক্ষা করেছে। কিন্তু তার অনুভূতি বিভ্রান্ত হয়ে পড়ছে। ততক্ষণে আকাশ ঘরের ভেতরে এসে একদম সন্ধ্যার সামনে দাঁড়িয়েছে। তীক্ষ্ণ চোখে চেয়ে সন্ধ্যাকে পরখ করছে। সন্ধ্যার মৃদু কম্পন তার চোখ এড়ায়নি। কপালে ভাঁজ পড়ে। থমথমে কণ্ঠে বলে, কি প্রবলেম? মির্গি রোগীর মতো কাঁপছো কেন? সন্ধ্যার বুক ধুকপুক ধুকপুক করছে। দৃষ্টি আকাশের দিকে, কাপা কণ্ঠে বলে, আপনি কে? সন্ধ্যার কথায় আকাশ ভুরু কুঁচকে নেয়। এই আধ পাগলটা আবার কি ভুলভাল বকছে? আকাশ ধমকে বলে, এই মাঝরাতে থাপ্পড় ছাড়া তোমার পেটের ভাত হজম হচ্ছে না। আমার বাড়ি থেকে আমাকে চেনো না, বেয়াদব মেয়ে। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে, এখনো কানে ফোনটা ধরে রেখেছে। সন্ধ্যা কি বলবে বুঝল না। ফোনের ওপাশে একই কণ্ঠের মানুষ এইমাত্র কথা বলল। সে কি করবে এখন? তার যে মাথা ঘুরছে। ওপাশ থেকে অনেক আগেই কল কেটে গিয়েছে। সন্ধ্যা কান থেকে ফোনটা নামায়, আকাশের চোখে চোখ রেখে ঢোক গিলে বলে, আপনার কি যমজ ভাই আছে? আকাশ বিরক্ত চোখে তাকায়। মেয়েটাকে তার মাঝে মাঝে পাগল মনে হলো, একটু পর আবারও ভালোও মনে হয়, কিন্তু এবার আসলেই পাগল মনে হচ্ছে। এই মাঝরাতে কোথা থেকে তার যমজ ভাইকে টেনে আনছে কে জানে। আকাশ কটমট চোখে চেয়ে বলে, আমি আবার বাবা মায়ের একমাত্র ছেলে। সন্ধ্যা তার হাতের ফোনটা বাড়িয়ে দিয়ে বলে, ফোনের ওপাশে অবিকল আপনার মতো করে একজন কথা বলছে আমার সাথে। আকাশ ডান হাত উঠিয়ে সন্ধ্যার গালে থাপ্পড় দেওয়ার ভঙ্গি করে রেগে বলে, আর একটা উল্টাপাল্টা কথা বলে কানের গোড়ায় লাগাবো। সন্ধ্যা ভয় পেয়ে মুখ ডান দিকে সামান্য হেলে নেয়। আকাশ খেয়াল করে হাতটা নামিয়ে নেয়। ফোঁস করে শ্বাস ফেলে জিজ্ঞেস করে, মা কোথায়? সন্ধ্যা জবাব দেয়, জানি না। আকাশ দাঁত কিরমির করে বলে, জানো না মানে? সন্ধ্যা বিরক্তি নিয়ে বলে, জানি না মানে জানি না? এমনিতেও যে আপনি যে আমার ছেলে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি করে বলুন, আপনি কে? আকাশ ডান হাত মুষ্টিবদ্ধ করলো। ইচ্ছে করছে এক ঘুষিতে এই মেয়ের নাক ফাটাতে। সন্ধ্যা আকাশকে রাখতে দেখে ঢোক গেল। ফোনের ওপাশের লোকটা যদি আকাশ হয়েও থাকে, তাহলে সে তার সামনে না এসে ফোনে বসে তাকে সেই আগের আকাশের মতো করে কেন ডাকবে? সেই হিসাব মেলাতে পারল না। কিন্তু তার সামনে দাঁড়ানো আকাশের হিসাব তো মিলছে। আকাশের হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে হওয়ার থেকে শুরু করে আসমানি নওয়ানের থেকে শোনা প্রতিটি কথার ভিত্তিতে এটাই তো সেই আকাশ। সন্ধ্যা নিজেকে শান্ত করে বলে, আমি সত্যি বলছি, ফোনের ওপাশে আপনার কণ্ঠের মতো করে কেউ কথা বলেছে। বিশ্বাস না হলে আপনি দেখুন। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে খপ করেই ফোনটা নেয়। যদি এর কথা সত্যি না হয়, তবে এই মেয়েকে আজ সে থাপড়েই পাগল থেকে সুস্থ বানাবে। ডায়াল কলের প্রথম নাম্বারে কল করে ফোনটা লাউডে দেয়। ওপাশ থেকে অরুণ বলে ওঠে, হ্যালো সন্ধ্যা। অরুণের কণ্ঠ পেয়ে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়।
আকাশ কটমট করে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যা আকাশের হাত থেকে ফোনটা এক প্রকার ছিনিয়ে নিয়ে নাম্বারটা চেক করে। না, এটাই তো সেই নাম্বার। অরুণ এই নাম্বার কোথায় পেল? সন্ধ্যা বিচলিত কণ্ঠে বলে, অরুণ ভাইয়া, এই নাম্বার থেকে কিছুক্ষণ আগে একজন অবিকল আকাশের কণ্ঠে কথা বলেছে। কে সে অরুণ ভাইয়া? অরুণ থমথমে মুখে বলে, আমি সরি, আমার ফোন থেকে। বাকিটুকু বলার আগেই কেউ একজন অরুণের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আবারও আকাশের কণ্ঠে ডাকে, হেই সোনা বউ। সন্ধ্যা কেঁপে উঠল। আবারও আকাশের কণ্ঠে সেই ডাক শুনতে পেয়ে তার মাথা আবারও ভনভন করতে থাকে। তাকায় তার সামনে দাঁড়ানো আকাশের দিকে। আকাশ স্বাভাবিক, আর তার মুখাবয়বে অবাক হওয়ার বিন্দুমাত্র ছাপ নেই। সন্ধ্যা কিছু বলার আগেই আকাশ সন্ধ্যার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ফোনটা কানে নিয়ে হুংকার ছেড়ে বলে, জ্যাক, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। ওপাশে জেডির মুখ থমথমে হয়ে যায়, কপালে ভাঁজ পড়ে। এত রাতে আকাশ সন্ধ্যা একসাথে কেন বুঝল না। তাকায় অরুণের দিকে। সে তার দিকে খেয়ে ফেলা দৃষ্টিতে চেয়ে আছে। জেডি গলা ঝেড়ে নিজ ফর্মে ফিরে বলে, এভি, তুই কোথায়? আকাশ রাগে ফোঁস করতে করতে বলে, জাহান্নামে। জেডি বাঁ হাতে কপালের ঘাম মুছল। আকাশ তার কণ্ঠ নকল করে কথা বলার ব্যাপারটা ভীষণ অপছন্দ করে, তাও আবার সেখানে যদি মেয়ে রিলেটেড থাকে। ভার্সিটিতে এই নিয়ে তুলকালাম বেঁধেছিল একবার, কিন্তু সে কি করে জানবে ওই মেয়ের পাশে আকাশ আছে? জেডি নিজেকে সামলে হেসে বলে, আমি বুঝেছি, তুই দুনিয়ার কোনো এক অগ্নিকুণ্ডে ওপরে বসে আছিস, তোর নিচে জ্বলছে, সেগুলোই ওপর দিয়ে ধোঁয়া স্বরূপ বের হচ্ছে, আর তোর ধোঁয়ায় আমি ঘেমে নেমে একাকার হয়ে যাচ্ছি মাইজান। আকাশের রাগান্বিত স্বরে বলে, আর একবার আমার কণ্ঠ নিয়ে ফাজলামি করলে তোকে জবাই করে ফেলবো। কথাটা বলেই আকাশ রেগে সন্ধ্যার ফোনটা সর্বশক্তি দিয়ে আছাড় মারে। সন্ধ্যা ভাবনায় মশগুল। ফোনের ওপাশে অরুণের পর যে কথা বলল তাকে আকাশ জ্যাক বলে ডাকলো, আর সেই লোকটাই আকাশের কণ্ঠ নকল করে তার সাথে এভাবে কথা বলছিল। আকাশের কথার ধরনে তো তাই মনে হলো, কিন্তু ওই লোকটা একদম হুবহু আকাশের কণ্ঠ কিভাবে নকল করলো? আর তাকে সেই সোনা বউ ডাক। ভাবনার মাঝেই আকাশকে তার ফোনটা আছাড় মারতে দেখে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। দ্রুত এগিয়ে যায় তার ফোনের দিকে। একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে, এই ফোন আর নেওয়া যাবে না। সন্ধ্যা আকাশকে কিছু বলার আগেই দেখলো আকাশ হনহন করে বেরিয়ে গেল এই রুম থেকে। সন্ধ্যা পিছু পিছু গিয়ে রেগে বলে, আপনি আমার ফোনটা ভাঙলেন কেন? এমনিতেও আকাশ রেগে বোম হয়ে আছে। এর মধ্যে সন্ধ্যার কথাটুকু হজম হলো না। উল্টো ঘুরে বড় বড় পায়ে এগিয়ে এসে সন্ধ্যার হাতটা পেছন থেকে মুচড়ে ধরে রাগান্বিত স্বরে বলে, শুধু ফোন নয়, তোকেও ভাঙবো বেয়াদব মেয়ে। হাতে ব্যথা পেয়ে সন্ধ্যা মৃদু চেঁচিয়ে ওঠে, তাকায় আকাশের দিকে। সন্ধ্যার ব্যথা তোর মুখ চোখে পড়লে আকাশ সাথে সাথেই সন্ধ্যার হাতটা আলগা করে দেয়। শীতল দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। আকাশের হাতটা ঢিলে বুঝতে পেরে সন্ধ্যা দুই হাতে আকাশকে গায়ের জোরে ধাক্কা দেয়। আকাশ দুই পা পিছিয়ে যায়, বিস্ময় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যা আকাশের দিকে আঙ্গুল উঁচিয়ে রাগান্বিত স্বরে বলে, আর একবার গায়ের জোর দেখাতে আসলে আমার বুদ্ধির জোরে আপনাকে সত্যি সত্যি চটি পেটা করেই ছাড়বো বলে রাখলাম, বেয়াদব লোক কোথাকার। কথাটা বলে সন্ধ্যা দ্রুত ঘরের ভেতরে গিয়ে দরজাটা আটকে দেয়। আকাশ হতভম্ব হয়ে চেয়ে আছে। এতক্ষণ ঠিক কি হলো এতটুকু বুঝতেই তার অনেকটা সময় লেগে গেল। আবার তাকে পায়ের জুতো দিয়ে পেটাতে চাইলো, তারপর তাকে আবার বেয়াদবও বলল। ঠিক কি পরিমাণ সাহস দেখালো মেয়েটা! তাকে বিন্দুমাত্র ভয় পায় না। আকাশ দুই হাত মুষ্টিবদ্ধ করে বন্ধ দরজার দিকে তাকায়। দাঁত কিরমির করে বলে, একবার তোমাকে আঘাত করা শিখে নেই,
এরপর যদি তোমাকে টুকরো টুকরো না করি তাহলে আমার নাম। পেছন থেকে আসমানি নওয়ান বলে ওঠে, এভি নয়। মায়ের কণ্ঠে আকাশ পিছু ফিরে তাকায়। আসমানি নওয়ান আবারও বলেন, জান্নাতকে কিছু করতে পারো আর নাই পারো, কিন্তু তোমার এভি নামটাকে কেটে দিও। তোমার নামের এই ফর্মটা আমার পছন্দ নয়। আকাশ বিরক্ত হলো মায়ের কথায়, রেগে বলে, তোমার ওই পাতানো মেয়েকে আমি ছাড়ব না। আচ্ছা, ধরে রেখো, আমি এটাই চাই। মায়ের হেয়ালিপনায় আকাশ থতমত খেয়ে তাকায়। মাকেও আজকাল বড্ড বিরক্ত লাগছে। আসমানি নওয়ান বোধহয় একটু হাসলেন, বললেন, ও আমার পাতানো মেয়ে নয়। আকাশ চোখটা ছোট ছোট করে বলে, তাহলে কি তোমার নিজের মেয়ে? হয়তো লুকিয়ে রেখেছিলে। এমন হলে তো ও সম্পর্কে আমার বোন হয়ে গেল। বোনকে আমার বইয়ের অপবাদ দাও কিভাবে, মা? তোমার কি রুচির দুর্ভিক্ষ চলছে? আসমানি নওয়ান রেগে ধমকে ওঠেন, আকাশ। আকাশ ফোঁস করে শ্বাস ফেলে। আসমানি নওয়ান চোখ বুজে নিজেকে শান্ত করার চেষ্টা করেন। এরপর আকাশের দিকে চেয়ে বলে, তোমাকে এইসব কে বলেছে আকাশ? ক্লিয়ার করবে প্লিজ? আকাশ রাগান্বিত স্বরে বলে, যেই বলুক, সে সত্যিটাই বলেছে। নিজের চোখে দেখেছি সব, অথচ তুমি একের পর এক মিথ্যা বলছো। থেমে যাও মা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, নয়তো এর ফল ভালো হবে না। কথাগুলো বলে আকাশ আর দাঁড়ালো না। আসমানি নওয়ান চিন্তিত মুখে চেয়ে দেখলেন কেবল আকাশকে। আকাশকে কেউ কিছু বললে মুখের কথা সে বিশ্বাস করে নেওয়ার মতো মানুষ নয়। তাহলে আকাশকে কি এমন করে অপর পক্ষের লোক আকাশকে বিশ্বাস করিয়েছে? তারা যা বলেছে সবই মিথ্যা। অরুণ একটি ফাঁকা রাস্তার পাশে বসে আছে। তার পাশে জেডি দাঁড়ানো, যে এপাশ ওপাশ হাঁটছে। অরুণ এখানে সন্ধ্যার পর থেকে বসে আছে। সে মেন্টালি ভীষণ ডিস্টার্ব ছিল, তাই একা একা ভাবছিল অনেক কিছুই। কিছুক্ষণ আগে এখানে জেডি আসে। জেডির স্বভাব যেমন, যেচে পড়ে কথা বলছিল অরুণের সাথে। অরুণও টুকটাক কথা বলছিল। টপিক আকাশ ছিল। অরুণের শক্ত দৃষ্টি জেডির দিকে। একে সন্ধ্যার ব্যাপারে বলাই ভুল হয়েছে। আকাশ তো বিশ্বাসই করে না, ভাবলো জেডি হয়তো বিশ্বাস করবে, এই জন্য আকাশের ব্যাপারে টুকটাক অনেক কথা বলেছে। হাইলাইট করেছে সন্ধ্যার ব্যাপারটা। আকাশ সন্ধ্যাকে সোনা বউ বলে ডাকতো, অনেক ভালোবাসতো। এইসব শুনে জেডি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিল। মানুষ জোকস শুনেও এত হাসে না। জেডি আকাশকে নিয়ে বলা কথাগুলো শুনে যতটা হাসছিল, অরুণ চুপচাপ হজম করছিল জেডির অসহ্যকর রকম হাহা হিহি। এরপর হঠাৎই সন্ধ্যার নাম্বার থেকে কল আসলে জেডি ফোনের স্ক্রিনে সন্ধ্যার নামটা দেখে তার ফোনটা কেড়ে নেয়। অরুণের নিষেধ হওয়ার উড়িয়ে দিয়ে জেডি কলটা রিসিভ করে সন্ধ্যার সাথে ফাজলামো করলো। একে তো সন্ধ্যা আকাশের জন্য এতগুলো দিন যাবৎ কত দুঃখ পেয়ে এসেছে, এরপর হঠাৎই আকাশের দেখা পেয়ে তার জীবনের সুখের বদলে আরো দুঃখ এসে হাজির হয়েছে। এক ভিন্নরূপী আকাশকে পেয়ে। আর সেই মানুষটা, আর সেই মেয়েটার সাথে এই জানোয়ারটা ফাজলামি করলো বসে বসে। অরুণের মনে হলো, এই জেডিকে যদি সে সত্যি খুন করতে পারত তবে শান্তি পেত। জেডি অরুণের সামনে দাঁড়ায়, দুই হাত প্যান্টের পকেটে গুজে রেখে বলে, ওই মেয়েটা এভির বাড়ি থাকে। সিরিয়াসলি? অরুণ কটমট চোখে চেয়ে বলে, না। তোমার মাথার ওপর থাকে। আয়নার সামনে গিয়ে দেখো, সন্ধ্যা তোমার মাথার ওপরেই বসে বসে কাঁদছে, আর তোর চুলগুলো রুমাল ভেবে ওতে নাক মুছছে। জেডি রেগে তাকায়, কিছু একটা ভেবে হাসলো। এরপর ঘুরে গিয়ে পেছন থেকে দু পা দিয়ে অরুণের মাথার ওপরে বসে, যেন কোনো টুলের ওপরে বসেছে। অরুণ চেঁচিয়ে ওঠে। জেডি সামান্য ঝুঁকে অরুণের জ্যাকেটের কলারটা দুই হাতে চেপে ধরে অরুণের মুখ সোজা একটা মুখ এনে বাঁকা হেসে বলে, 2 মিনিট অপেক্ষা করো ডিয়ার, তোকে আমি মারাত্মক সুগন্ধি উপহার দিচ্ছি। এটা যে সে সুগন্ধি নয়, এই সুগন্ধি
আমার পেট থেকে একেবারে পায়ু পথ দিয়ে বের হবে। অরুণ নড়াচড়া করলেও সুবিধা করতে পারল না, রাগে ফুসফুস করছে। ডান হাত তুলে জেডির দুই পায়ের মাঝে হাত দিলে জেডি দ্রুত সরে যায় অরুণের মাথার ওপর থেকে। অরুণ দ্রুত দাঁড়িয়ে যায়, জেডির দিকে তাকিয়ে হেসে বলে, একটুর জন্য মারতে পারলাম না, তবে কোয়ালিটি ভালোই মনে হলো। জেডি কটমট চোখে তাকায়, এগিয়ে এসে বলে, তোর যা আমারও তাই, নাকি তুইও হারবাল খেয়ে ভাব নিচ্ছিস? শেষ কথাটা জেডি বাঁকা হেসে ভুরু নাচিয়ে বলে। অরুণ থতমত খেয়ে তাকায়, রেগে বলে, আমাকে তোর অসুস্থ লাগে? জেডি ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, একদমই না, তবে। কথাটা বলে হুট করে ডান হাত অরুণের দিকে নিলে অরুণ দ্রুত তার দু হাত গোপন জায়গায় চেপে ধরে। জেডি হাসে, বলে, মনে হচ্ছে তোর চাপাচাপির অভ্যাস ভালোই। ভালো ভালো, চালিয়ে যা, তোকে ভাইরাল করার দায়িত্ব আমার। কথাটা বলে বাঁ হাত উঠিয়ে তার ফোনটা অরুণের দিকে ধরে। অরুণ দেখলো সে এখন যেখানে দাঁড়িয়ে আছে সেই পিকটা জেডি তুলেছে। অসহ্যকর অনুভূতি নিয়ে সে জেডির দিকে তাকালো। জেডি ফোনটা পকেটে রেখে উল্টো দিকে যেতে যেতে শব্দ করে হাসে। অরুণ রেগে বলে, এই পিক যদি কিছু করেছিস তোর খবর আছে জেডি। জেডি ঘাড় বাঁকিয়ে অরুণের দিকে চেয়ে হাসতে হাসতে বলে, খবর তো তোর হবে ডিয়ার সূচনা, কিন্তু অনামিকা। অরুণ বিস্ময় দৃষ্টিতে তাকায়, কি? এই পিক ওর ওই ছেমড়ির কাছে গেলে তার গলায় দড়ি দিয়ে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। অরুণ দৌড় দেয় জেডির দিকে, জেডিও দৌড়ালো। হাসছে সে। কয়েক সেকেন্ডের মাথায় জেডির মুখ মলিন হয়, স্মৃতির পাতার কিছু দৃশ্য ভেসে ওঠে। এক মুহূর্তের জন্য তার মনে হলো কবছর আগেই সেই ভার্সিটি লাইফে ফিরে গিয়েছে, যেখানে সে আর অরুণ সারাদিন একজন আরেকজনের পিছনে লাগতো, আর আকাশ তাদের দুজনের বিচার করত, একদম হেডমাস্টারের মতো। সেই সব দিন হারিয়ে গেছে সেই কবেই। জেডি অন্ধকার আকাশ পানে তাকায়, দীর্ঘশ্বাস ফেলে শব্দ করে বলে, বেইমানি কিন্তু বন্ধুরাই করে, তাই না অরুণ? জেডির কণ্ঠে বড্ড আক্ষেপ মেশানো। পেছনে দৌড়ে আসা অরুণের কানে আসে জেডির কথা। মুখ ফুটে ওঠে মলিনতার ছাপ। পায়ের গতি কমে আসে, তবে থামে না। তার মনে হলো জেডিকে কি সরি বলা উচিত? আবার আরেক মন তীব্র প্রতিবাদ করে বলে উঠল, কখনোই না। নিস্তব্ধ রাত, সময় তখন প্রায় 2টা। শীতের রাত, চারিদিকে কুয়াশায় ভরপুর। কয়েক সেন্টিমিটারের দূরত্বে কি আছে তা দেখা যাচ্ছে না। সৌম্য ইরাকে নিয়ে ফাঁকা রাস্তায় হাঁটছে। মিটিমিটি ঠান্ডা বাতাস প্রতিনিয়ত ছুঁয়ে দিচ্ছে দুজনকে। ইরা সৌম্যর সাথে লেপ্টে হাঁটছে। ভীষণ শীত করছে, থেকে থেকে কেঁপে উঠছে। সন্ধ্যা দাঁড়ায়, সৌম্য দাঁড়ায়, সাথে ইরাও দাঁড়ায়। তাকাই সৌম্যর দিকে, সৌম্যর দৃষ্টি ইরাতে। মেয়েটার চোখ মুখ লাল হয়ে গিয়েছে ঠান্ডায়। সৌম্যর ভীষণ খারাপ লাগলো। সে একা হলে শীতের কাপড় ছাড়াও বাইরে রাত কাটিয়ে দিতে পারত, কিন্তু সাথে তার বউ আছে। এখন সে কি করবে? এত রাত হওয়ায় ঠিকঠাক কোনো রাস্তাও ব্যবস্থা করতে পারছে না। একবার ভাবলো ইরাকে নিয়ে ওই বাড়ি থেকে এত রাতে বেরোনোটা উচিত হয়নি, কিন্তু আবার আরেক মন বলে, এ কি করে সম্ভব, যেখানে রিহানের মা বলতে গেলে তাদের ঘাড় ধরে বের করে দেয়নি, সেখানে সে কি করে থাকতো? সৌম্য চুপ দেখে ইরা সৌম্যকে ঝাঁকিয়ে ওঠে, বলে, সৌম্য। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে, জ্যাকেটের চেনটা খুলল। ইরার কিছু বলার আগেই সৌম্য ইরাকে টেনে তার জ্যাকেটের ভেতরে ঢুকিয়ে নেয়। ইরার শুকনো শরীরটা। ইরা মাথা নিচু করে তাকায়, বলে, কি করছো? সৌম্য ইরার দিকে চেয়ে জ্যাকেটের চেনটা লাগালো। মেয়েটা রোগা পাতলা হওয়ায় সুন্দর মতো এঁটে গিয়েছে সৌম্যর জ্যাকেটের ভেতর। এটা দেখে সৌম্য একটু হাসল। ডান হাতের 2 আঙ্গুলের সাহায্যে
ইরার নাকটা টেনে বলে, দেখতে বাচ্চা লাগে। ইরা মুখ ফুলিয়ে বলে, আমি মেয়ে না, মেয়েরা দেখতে ছোটখাটো হয়। সৌম্য আরেকটু হেসে বলে, সেটাই তো বললাম, তোমাকে এভাবেই ভালো লাগে আমার। ইরার মুখে হাসি ফুটল। তাদের থেকে কয়েক হাত দূরত্বে ল্যাম্পপোস্ট, যার আবছা আলো এদিকটাই এসেছে। সৌম্য দুই হাতে ইরাকে জড়িয়ে নেয়, সামান্য ঝুঁকে ইরার বাম গালের সাথে তার ডান গালটা ঠেকিয়ে দেখল। ইরা গাল বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সৌম্য মাথা সোজা করে ইরার দিকে তাকায়। ইরাও তাকায়। সৌম্য অসহায় কণ্ঠে বলে, সরি। ইরা ভুরু কুঁচকে বলে, কেন? সৌম্য কিছুই বলল না। ইরার কপাল চুমু আঁকে, এরপর গালে চুমু আঁকে, দুই গালে চুমু আঁকে, ধীরে ধীরে সারা মুখে ছোট ছোট চুমু আঁকে। ইরা চোখ বুজে নেয়। এক সময় সৌম্য ইরার কপালে কপাল ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে, শীত কমেছে ইরাবতী? ইরা জ্যাকেটের ভেতর দিয়েই সৌম্যকে শক্ত করে ধরে রেখেছে। সৌম্যর কথা দ্বারা কি বুঝলো কে জানে। ইরা হেসে ফেলল, চোখ বুজে রেখেই বলে, না তো। সৌম্য হাসল, জ্যাকেটের ওপর দিয়েই দুই হাতে ইরাকে আরেকটু শক্ত করে চেপে ধরেছে নিজের সাথে। সময় ব্যয় না করে চোখের পলকে ইরার ঠোঁট জোড়ায় নিজের আধিপত্য চালায়। ইরা বোধ হয় অপেক্ষায় ছিল। চোখে মুখে খুশির ঝিলিক ছড়িয়ে পড়ল মেয়েটার। কনকনে শীত, আন্ধার রাত, মাথার ওপর কুয়াশা। রাস্তার এক পাশে দু যুগল নিশ্চিতে দাঁড়িয়ে ভালোবাসার বিনিময়ে ব্যস্ত। ছেলেটির কত প্রচেষ্টা তার ভালোবাসাকে শীতল ঠান্ডা থেকে বাঁচিয়ে নেওয়ার। প্রায় মিনিট পাঁচের একজন পর একজন অর্ধবয়স্ক লোক রাস্তার পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুঁচকে তাকায়, হাতে টর্চ। যা সামনের দিকে তাক করলে দেখলে মনে হলো কোনো একটা ছেলে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। লোকটি গলা উঁচিয়ে বলে, কে ওখানে? কথাটা সৌম্যর কানে না আসলেও সজাগ ইরার কানে এসেছে। ইরা সরে আসতে চাইলো, পারল না। জ্যাকেটের ভেতর দিয়ে বাঁ হাত উঠিয়ে সৌম্যর গালে হাত রেখে সৌম্যকে ঠেলে সরিয়ে দেয়। সৌম্যর কপালে বিরক্তির ভাঁজ পড়ে। তাকায় ইরার দিকে। ইরা ঢোক গিলে বলে, মানুষ। সৌম্য আশেপাশে তাকায়, ডান দিকে ফিরলে মুখের সামনে টর্চের আলো এসে পড়লে সৌম্য চোখ বুজে নেয়। লোকটি বোধহয় বুঝল। সে টর্চের আলো সরিয়ে নেয়। ইরা বলে, জ্যাকেটের চেনটা খুলে দাও। সৌম্য তাকালো ইরার দিকে, কিছু বলল না। আর না তো জ্যাকেটের চেন খুলল, উল্টো বাঁ হাতে জ্যাকেটের চেনটা আরো ওপর দিকে উঠিয়ে নেয়। ইরা সৌম্যর বুক সমান আর তার মাথা পর্যন্ত ঢেকে যাচ্ছে। ইরা দ্রুত বলে, কি করছো? সৌম্য উত্তর দেয়, চুপ থাকো, আমি কথা বলছি। ততক্ষণে লোকটি সৌম্যর কাছাকাছি এসে দাঁড়িয়েছে। সৌম্য ডান দিকে ফিরে নিজে থেকে লোকটিকে সালাম দেয়। লোকটি ভুরু কুঁচকে তাকায়। কারোর সাথে কথা বললে দিক ফেরাতে হয়। ছেলেটা কি জানে না? লোকটি সালামের উত্তর নেয়, সৌম্য থেকে কিছুটা পিছিয়ে এসে। তার ওপরে অন্ধকার, শীতের কুয়াশা, সব মিলিয়ে সে এখনো ভাবছে সৌম্য এখানে একাই। সৌম্য লোকটিকে জিজ্ঞেস করে, এখানে আশেপাশে কি এরকম কোনো জায়গা বা হোস্টেল হবে শুধু আজ রাত থাকার জন্য? লোকটি সন্দেহের দৃষ্টিতে তাকায় সৌম্যর দিকে। রাত বিরাতে এমন এক ছেলে এক রাত থাকার জন্য হোটেল খুঁজছে। ব্যাপারটি সে স্বাভাবিক চোখে দেখল না, তবে উত্তর করল, আছে। সামনে 20 মিনিট হাঁটলেই পাওয়া যাবে, সারা রাত সার্ভিস দেওয়ায়। কিন্তু তুমি? সৌম্য মাঝখান থেকে বলে, আমার ওয়াইফকে নিয়ে থাকবো। আপনাকে অনেক ধন্যবাদ। কথাটা বলতে বলতে সৌম্য তার জ্যাকেটের চেনটা খুলে ইরাকে বের করে ভেতর থেকে। তারপর সে জ্যাকেটের চেনটা লাগিয়ে নেয়। লোকটি চোখ বড় বড় করে চেয়ে আছে। এবার তো আরো সন্দেহ হচ্ছে, এরা ভালো মানুষ তো? সৌম্য ইরার দিকে তাকালো, দেখলো ইরার চোখে ঘুম উপচে পড়ছে। ক্লান্তিতে মেয়েটা যে নুইয়ে পড়েছে। সৌম্য বোধহয় খুব করে অনুভব করলো গতকাল থেকে ঘুম নেই ঠিক করে।
ইরাকে কোলে তুলে নিল সৌম্য। ইরা থতমত খেয়ে যায় সৌম্যর কাণ্ডে। দ্রুত লোকটির দিকে তাকায়। ভদ্রলোকের দৃষ্টি দেখে বোধহয় কিছু বুঝল মেয়েটা। সৌম্য লোকটির পাশ করতে আবারও বলল, আপনাকে আবারও ধন্যবাদ। লোকটি চুপচাপ শুধু দেখে গেল। মনে মনে বড্ড বিরক্ত হলো। আজকালকার ছেলে মেয়েদের কত রং দেখতে হবে কে জানে। অতঃপর সে এগিয়ে যায় বাড়ির দিকে। সৌম্য 5 মিনিটের মতো হাঁটার পর ইরা সৌম্যর দিকে তাকিয়ে বলে, লোকটা আমাদের অবিশ্বাস করেছে সৌম্য। সৌম্যর ছোট্ট উত্তর, করতে দাও। তোমার খারাপ লাগছে না? না তো, কেন? যেখানে আমার ইরা পাখি আমাকে বিশ্বাস করে সেখানে বাইরের মানুষদের অবিশ্বাসে কি আসে যায়। এরপর ইরার দিকে তাকিয়ে বলে, ঘুমাও, তাহলে দ্রুত সকাল হবে। ইরা ঘুম ঘুম চোখে চেয়ে হেসে বলে, সারা রাত এভাবে নিয়ে থাকবে? তাহলে এক্ষুনি ঘুমাচ্ছি। সৌম্য বোধহয় আবারও একটু হাসলো, বলে, ইরাবতীর হাতের মালিশ আমার বডির প্রিয় খাবার। এবার ইরা কিছুটা শব্দ করে হাসলো। শুনশান রাস্তায় ইরার এইটুকু হাসি, সে কি আওয়াজ! সৌম্য বুক ভরে শ্বাস নেওয়ার মতো করে ইরার হাসির শব্দ শুনল। ইরা চেয়ে থাকে সৌম্যর দিকে। কত বদলে গিয়েছে সৌম্য। আগে সে সৌম্যর হাতটা ধরলেও সৌম্য তার থেকে হাতটা ছাড়িয়ে নিত। আর এখন সেই সৌম্য আশেপাশের সব অবহেলা ফেলে রেখে শুধু তার দিকেই ফোকাস করে। সকাল সকাল ঘুম থেকে উঠে সন্ধ্যা নামাজ পড়ে এপাশ ওপাশ পায়চারি করছে। গতকাল রাতেও ঠিক করে ঘুমাতে পারেনি সে। সন্ধ্যা আসমানি নওয়ানের রুম থেকে বেরিয়ে আশেপাশে তাকায়। রান্নাঘর থেকে রান্নার আওয়াজ আসছে মৃদু। বুঝলো আসমানি নওয়ান রান্নাঘরে রান্নায় ব্যস্ত। সন্ধ্যা অরুণের ঘরের দিকে যায়। আকাশ হারিয়ে যাওয়ার পর অরুণ আর অলিভিয়া বাংলাদেশ থেকে যায়নি। দুজনের তাদের বাসায় থেকেছে। অলিভিয়ার তার পরিচিত ফ্রেন্ডদের সাথে কই যেন ঘুরতে গিয়েছে। তবে অরুণ আছে, যদিও গত রাতে ঘুমানোর আগে অরুণকে বাসায় দেখেনি। অরুণ মাঝে মাঝেই এমন রাত করে ফেরে, কাজ থাকে হয়তো, তাই কেউ বাঁকা চোখে তাকায় না। সন্ধ্যা অরুণের ঘরের দরজা ঠেলে ভেতরে উকি দেয়। ড্রিম লাইটের আলোয় চোখে পড়ল অরুণ ঘুমে বিভোর। সন্ধ্যা একবার ভাবলো ঘুরে যাবে, কিন্তু সে শান্তি পাচ্ছে না। গতকালকের ব্যাপারটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত সে কিছুতেই শান্তি পাচ্ছে না। যে নাম্বার থেকে তার ফোনে আকাশের দেওয়া ভিডিও আসলো, সেই নাম্বার অরুণের কাছে কি করে এলো? ভিডিওটি কি তবে তাকে অরুণ দিয়েছে? সন্ধ্যা এখনো এখানে এসে আটকে যাচ্ছে। অরুণের সাথে কথা বলে তবে ক্লিয়ার হওয়া যাবে। সন্ধ্যা আর পেছালো না। অরুণের থেকে সবটা শুনে অরুণকে আবার ঘুমাতে দিবে না হয়। অতঃপর ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সন্ধ্যা। এগিয়ে গিয়ে ঘরের লাইটটা জ্বালায়। লাইটের আলো মুখের ওপরে পড়ায়। অরুণ চোখ মুখ কোঁচকায় সামান্য। একটু নড়ে চড়ে উঠে আবারও স্বাভাবিক হয়। সন্ধ্যা ধীর পায়ে এগিয়ে এসে অরুণের মাথার কাছে দাঁড়িয়ে ডাকে, অরুণ ভাইয়া, অরুণ ভাইয়া। অরুণ ঘুমে বিভোর। সন্ধ্যা অসহায় চোখে তাকায়। আবারও ডাকলো বেশ কয়েকবার। অরুণের কোনো সাড়া নেই। সন্ধ্যা কি করবে বুঝতে পারছে না। চলে যাওয়ার কথা ভাবলেও মন সায় দেয় না। অরুণ তো দুপুরের আগে উঠবে বলে মনে হয় না। আর তার প্রশ্নের উত্তর তো এখনই লাগবে। সন্ধ্যা কিছু একটা ভেবে সামান্য ঝুঁকে অরুণের ঘাড়ের কাছে এক আঙ্গুল দিয়ে খুঁচিয়ে ডাকতে লাগলো অরুণকে। যদিও ব্যাপারটাই তার কাছে ভীষণ বিব্রত লাগলো, কিন্তু আবার অতটাও লাগলো না। সৌম্যর পাশের জায়গায় সে অরুণকে অনেক আগেই বসিয়েছিল। গত কমাসে সে বিশ্বস্তের জায়গাটা আরেকটু দৃঢ় হয়েছে। সন্ধ্যা শব্দ করে বলতে থাকে, অরুণ ভাইয়া, আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। অরুণ ভাইয়া। হঠাৎই অরুণ ঘুমের ঘোরে ডান হাত খপ করে সন্ধ্যার হাতটা মুঠো করে ধরে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। হাত সরাতে চাইলেও পারে না। অরুণ শক্ত করে ধরেছে। সন্ধ্যা এবার চেঁচিয়ে ডাকে, অরুণ ভাইয়া। অরুণ ঘুমের ঘোরে হাসতে হাসতে হা করে সন্ধ্যার হাত খেয়ে ফেলার ভঙ্গি করে। সন্ধ্যা এবার গলার জোরে আরো বাড়িয়ে চেঁচিয়ে ওঠে,
তখনই আকাশ অরুণের রুম পাস করে যাচ্ছিল। সে মূলত জগিং করতে বেরিয়েছিল। বেলা গড়িয়েছে, তাই বাগান থেকে ফিরে ঘরে যাচ্ছিল। পরনে হাতা কাটা সাদা গেঞ্জি, সাদা ট্রাউজার। অরুণের ঘরে চেঁচানোর শব্দ পেয়ে আকাশের পা থেমে যায়। ডান দিকে ঘাড় ফেরায়। চোখে পড়ে অরুণ সন্ধ্যার হাতটা ধরে টেনে ধরেছে, আর সন্ধ্যা চেঁচাচ্ছে। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যার হাত অরুণ টেনে ধরেছে। ব্যাপারটি তার মোটেও পছন্দ হলো না। মুহূর্তেই শান্ত মুখটায় রাগ হানা দেয়। দুই হাত মুষ্টিবদ্ধ করে নেয়। পেশিবহুল দুই হাত ফুলে ওঠে, সাথে কপালের রগ। ঘরের ভেতরে যেতে গিয়েও থেমে গেল অরুণকে উঠতে দেখে। এত জোরে চেঁচানোয় অরুণের ঘুম ভাঙে পুরোপুরি। সে ধড়ফড় করে উঠে বসে। ঘুম ঘুম চোখে সামনে তাকায়। সন্ধ্যাকে চেঁচাতে দেখে ঘুম জড়ানো কণ্ঠে বলে, আরে সন্ধ্যা, এই সাত সকালে তুমি এভাবে চেঁচাচ্ছ কেন? সন্ধ্যা হাত মোছড়ায় আর বলে, আমার হাত ছাড়ুন। অরুণ ভুরু কুঁচকে তাকায়। চোখ নামিয়ে হাতের দিকে তাকালে দেখল সে সন্ধ্যার হাতটা টেনে ধরে আছে। অরুণ কারেন্ট শক খাওয়ার মতো লাফিয়ে ওঠে। সন্ধ্যার হাত ছেড়ে বিস্ময় কণ্ঠে বলে, তোমার হাত আমার হাতের মধ্যে কি করে? সন্ধ্যা হাত ছাড়া পেয়ে স্বস্তি পায়। জানে পানি এসেছে বোধহয়। ঘন ঘন শ্বাস ফেলে। যেমন ভয় পেয়েছে, তেমনই এত জোরে চেঁচিয়ে হাঁপিয়ে গিয়েছে। অরুণ অনুতপ্তের স্বরে বলে, সরি সন্ধ্যা, আসলে আমি স্বপ্ন দেখছিলাম। আমার সামনে খুবই সুস্বাদু একটা ললিপপ। বাচ্চাকালে ফ্রেন্ডের থেকে যেভাবে ছিনিয়ে খেতাম, আজও স্বপ্নেও সেভাবেই একজনের থেকে ছিনিয়ে খেতে গিয়ে চেয়েছিলাম। কিন্তু এটা যে তোমার হাত সেটা বিন্দু মাত্র বুঝতে পারিনি। সন্ধ্যা বিস্মিত হয়। একবার অরুণের দিকে তাকায় তো একবার হাতের দিকে তাকায়। তার হাত কোনো দিক থেকে ললিপপ লাগে সেটাই ভাবছে। দরজায় দাঁড়ানো আকাশের দৃষ্টি অরুণের দিকে, মনে হচ্ছে চোখ দিয়ে অরুণকে কাঁচা চিবিয়ে খাচ্ছে। ডান হাতের পাশের দেওয়ালের সাথে লাগানো একটি টেবিলের ওপরে ফুলদানি পেয়ে সেটা হাতে তুলে নেয়। 1 সেকেন্ডও সময় ব্যয় না করে ফুলদানিটি অরুণের বুক বরাবর ছুঁড়ে মারে। এরপর আকাশ আর এখানে দাঁড়ায় না, পথ ঘুরিয়ে বাইরের দিকে পা চালায়। তার মাথায় কি চলছে কে জানে। এদিকে হঠাৎ করেই কোথা থেকে এক ফুলদানি এসে অরুণের বুকে লাগলো। অরুণ সন্ধ্যা কেউই বুঝল না। অরুণ বিছানার ওপর চিৎপটাং হয়ে পড়ে গেছে। বেচারা ডান হাতে বুক ডলছে আর কোকাচ্ছে। সন্ধ্যার মায়া লাগলো। সে আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজে পেল না। বুঝলো না এই ফুলদানিটা কোথা থেকে অরুণের বুকে এসে পড়ল। মেয়েটা অরুণের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া, আপনি ঠিক আছেন? অরুণ ধীরে ধীরে উঠে বসলো। বুকটা মালিশ করতে করতে অসহায় কণ্ঠে বলে, এমনিতেই এই অনামিকা ছেমড়ির জন্য হৃদয় ভেতর থেকে খান খান হয়ে আছে, আর এখন আবার কে ওপর থেকে হৃদয় ভাঙার জন্য উঠে পড়ে লাগলো। ইস রে! সন্ধ্যা কি বলবে বুঝলো না। বেশ কিছুক্ষণ চুপ থাকলো। অরুণকে শান্ত হতে দেখে সে বলে, ভাইয়া। অরুণ তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা এবার বলে, গতকাল আমি একটা নাম্বারে কল দেওয়ার পর একজন যে আকাশের কণ্ঠ নকল করে কথা বলল, ওই নাম্বারটা কার ভাইয়া? অরুণ খুব স্বাভাবিকভাবেই উত্তর দেয়, নাম্বারটা তো আমারই। গতকাল নতুন সিম কিনেছি। আর আকাশের কণ্ঠ নকল করে জেডি তোমার সাথে ফান করেছিল সন্ধ্যা। আমি ওর হয়ে সরি। সন্ধ্যা ভুরু কুঁচকে যায়। নাম্বারটা অরুণ ভাইয়ার? তাহলে কি ওই ভিডিও অরুণ ভাইয়া পাঠিয়েছে? সন্ধ্যা বলে, ভাইয়া, ওই নাম্বার থেকে আকাশ আর সৌম্য ভাইয়ার বাড়ি ভাঙা সহ তাদের কথা সব ভিডিও আমার হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল গতকাল। ভিডিওটি কি আপনি পাঠিয়েছিলেন? সন্ধ্যার কণ্ঠে বিস্ময়। অরুণ যেন আকাশ থেকে পড়ল। উত্তর দেয়, আমি কেন তোমাকে ভিডিও পাঠাবো? তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারে নয়, আমার আগের নাম্বারে। তুমি চাইলে চেক করতে পারো। কথাটা বলে অরুণ তার ফোনটা সন্ধ্যার দিকে বাড়িয়ে দিলে। সন্ধ্যা সত্যি হোয়াটসঅ্যাপ নাম্বারটি চেক করলো। আসলেই অরুণের আগের নাম্বারে হোয়াটসঅ্যাপ। তাহলে এই ভিডিওটা তাকে কে পাঠালো? অরুণ নিজেও ভীষণ অবাক হলো। সন্ধ্যাকে এই ভিডিও যে পাঠিয়েছে সে নিশ্চয়ই আকাশকে সন্ধ্যার চোখে খারাপ বানাতে চাইছে। এই জন্যই ভিডিওটি পাঠিয়েছে।
এটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু কে? অরুণ চিন্তিত কণ্ঠে বলে, সিমটা আমি আমার এক পরিচিত ছোট ভাইয়ের থেকে নিয়েছিলাম সন্ধ্যা। ও নাকি মাত্রই কিনেছিল, কিন্তু ওর প্রয়োজন নেই তাই আমাকে দিতে চাইলো। আমি না করিনি। আমার একটা জিপি সিম কেনা লাগতো, অনেক দিন হলো কিনবো কিনবো করে সময় হচ্ছিল না, তাই এই সিমটাই নিয়ে নিলাম। আমি ছেলেটার সাথে কথা বলবো, দেখি কোনো ক্লু পাই কিনা। অরুণ কথাগুলো বলতে বলতে দরজায় চোখ পড়লে ভুরু কুঁচকে যায়। আকাশের চোখ মুখ থেকে রাগ উপচে পড়ছে মনে হলো। ডান হাতে মোটা একটি কাঠ। অরুণ ভালো করে খেয়াল করে দেখল এটা গাছের ভাঙা ডাল। অরুণ আবারও আকাশের মুখের দিকে তাকায়। আকাশ তার দিকেই তেড়ে আসছে মনে হলো। অরুণ করুণ করুণ কারণ না বুঝলেও ভালোই বুঝলো এই আকাশ তার দিকেই আসছে। সে দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বিছানায় এপাশ থেকে ওপাশে নামতে যায়। তার আগেই আকাশ বাঁ হাতে অরুণের 3/4 প্যান্টের টেনে ধরে। প্যান্ট নিচের দিকে নেমে আসে অনেকটা। অরুণ চোখ বড় বড় করে তাকায়। দ্রুত 2 হাত প্যান্ট ধরে টেনে ধরে চেঁচিয়ে বলে, ইয়া আল্লাহ, আমার ইজ্জত গেল। ছাড় ছাড়। আকাশ রাগান্বিত স্বরে বলে, মেয়েবাজি করছিলে এখানে? অরুণ অসহায় কণ্ঠে বলে, আরে আরে, আমি কেন মেয়েবাজি করব? আমি এসব ছেড়ে দিয়েছি তো। তাহলে এসব ভুলে আমার উপরে ঝাল মেটাতে আসিস না। সন্ধ্যা হতভম্ব হয়ে যায়। কি হলো, কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝলো না। কিন্তু অরুণের অবস্থার কথা ভেবে বেচারির চোখ বন্ধ হয়ে আসে। মনে হচ্ছে অরুণের ইজ্জতের কিছু একটা হবে। তার এখানে থাকা একদমই ঠিক হবে কিনা। সন্ধ্যা দ্রুত জায়গাটি প্রস্থান করার জন্য এক পা এগোতেই আকাশ ডান হাতে সন্ধ্যার চুল টেনে সন্ধ্যাকে তার সামনে এনে সন্ধ্যার পিঠ তার বুকে ঠেকায়। ডান হাতে রাখা গাছের ডালের অংশটি সন্ধ্যার গলায় চেপে ধরে রাগান্বিত স্বরে হিস হিসিয়ে বলে, কি হচ্ছিল এখানে? একটা মিথ্যা বলবি তো একদম জবাই করে ফেলবো। আকাশের কণ্ঠে সন্ধ্যা বিস্মিত হয়। মেয়েটার ঢোক গিলছে বারবার, গলায় ব্যথা পাচ্ছে, তবে সেই দিকে পাত্তা দিল না। আকাশ এমন কেন করছে সেটাই বোঝার চেষ্টায় আছে সে। ওইদিকে অরুণের অবস্থাও নাজেহাল। আকাশ এখনো বাঁ হাতে অরুণের প্যান্ট টেনে ধরে আছে। অরুণ তার প্যান্টে রাখা 2 হাত একবার আলগা করলেই বেচারার প্যান্টটা খুলে গিরায় এসে ঠেকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। গল্পটি হচ্ছে আমি তার সন্ধ্যা মালতী, অন্তর্দাহনের সিজন 2। লিখেছেন ডিআরএম সোহাগ, পেজ ডিআরএম সোহাগ হানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতুহ।